1947 সালে স্বাধীনতার আনন্দে যখন সারা দেশ উল্লাসিত ছিল, সেই সময় বাংলার মাটিতে শুরু হয়েছিল এক কালো অধ্যায়। স্বাধীন ভারতের সবথেকে সমৃদ্ধশালী এবং ধনী রাজ্য হিসেবে নাম উঠে আসতো এই বাংলা। সবার ধারণা ছিল যে ব্রিটিশ মুক্ত ভারতে হয়তো এই বাংলা তার অর্থনৈতিক শক্তি আর সমৃদ্ধির জোরে আগামীতে ভারতীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, কারণ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারতের সবথেকে ডেভেলপড অঞ্চল ছিল এই বাংলা। আর তার সাথে ছিল ভারতের গর্ব, বাংলার সবথেকে ডেভেলপ সিটি কলকাতা। বাঙালির ঐতিহ্য ছিল শিক্ষা, সংস্কৃতি, শিল্প। ভারতবর্ষকে সবথেকে বেশি নোবেল প্রাইজ এই বাঙালিরাই এনে দিয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রশ্ন হোক মেধার বা স্বাধীনতার লড়াই, বাংলা এবং বাঙালি সব দিক থেকে ভারতেরও আগেই চলতো। এজন্যই হয়তো বাংলার উদ্দেশ্যে স্যার গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আজ স্বাধীনতার ৭৮ বছর বাদে এই সব কিছুই অতীত। আর এতটাই অতীত যে আজ সমৃদ্ধশালী বাংলাও হারিয়েছে তার সেই সমৃদ্ধকে। আর বাঙালি, সে তো ক্রমেই দরিদ্রতার সাগরে তলিয়ে যাচ্ছে। আজ বাঙালির অবস্থা সব থেকে করুণ। কিন্তু কিভাবে এবং কেন এই পতন ঘটল? কি এমন ভুল সিদ্ধান্ত, রাজনৈতিক মতাদর্শ বাংলা তথা বাঙালির জীবনে এরকম দুর্যোগ এনে দিল? কোনো এক সময়ের সোনার বাংলাতে আজকের দিনে কেন কর্মসংস্থানের এত অভাব? কেন শিল্পের এত পতন? বাংলার উত্থানে কেন এত বাধা? সেই গল্পই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা দেখব কিভাবে এক সময়ের ভারতের শীর্ষস্থানীয় অর্থনৈতিক কেন্দ্র ধীরে ধীরে তার গৌরব হারিয়ে সংকটের দিকে এগিয়ে গেল। On the 15th of August came freedom. मदद करो, मदद करो, मदद। আমাদের যদি ওরা মারেও, আক্রান্তও করে, অ্যারেস্টও করে, বদনামও করে, দুর্নামও করে, চক্রান্তও করে, ষড়যন্ত্রও করে, Kolkata has never recovered from that shock. 1947-এ যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন গোটা দেশ সহ বাংলা একটাই সমস্যার সাথে যুঝছিল, যার নাম ছিল পার্টিশন। আর এই পার্টিশন বাংলার অর্থনীতির জন্য সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ পার্টিশনে বাংলাকেও ভাগ করা হয়েছিল। তখনকার অবিভক্ত বাংলার পাট শিল্প বা জুট ইন্ডাস্ট্রি বাংলার অর্থনীতির মূল স্তম্ভ ছিল। কিন্তু দেশভাগের ফলে যেহেতু বাংলাকেও ভাগ করে দেওয়া হয়, যার মধ্যে পশ্চিমবঙ্গ তো ভারতেরই অংশাধীন থাকে, কিন্তু পূর্ববঙ্গ, যা আজকের বাংলাদেশ, তা সেই সময় পাকিস্তানের অংশ হয়, যার নাম হয় সেই সময় পূর্ব পাকিস্তান। আর ঠিক এখানেই একটা বড় সমস্যার জন্ম হয়। স্বাধীনতার আগে কলকাতা জুটের ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল। কলকাতার ওই কারখানাগুলিতে সারা বাংলায় চাষ হওয়া বিপুল পরিমাণের জুট বাংলার চাষিদের থেকেই আসতো, যার মধ্যে 75% জুট একা পূর্ববঙ্গই প্রডিউস করে দিত। কিছুটা এরকম বলা যায় যে পশ্চিম বাংলার জুট শিল্প সেই সময় পূর্ব বাংলায় চাষ হওয়া জুটের উপর নির্ভরশীল থাকে। কিন্তু স্বাধীনতার ফলে যেহেতু দেশ ভাগ হয়ে যায়, তাই সদ্য জন্মানো পাকিস্তান গভর্নমেন্ট সেই সময় পূর্ববঙ্গ থেকে এক্সপোর্ট হওয়া জুটের ওপর হাই এক্সপোর্ট ট্যাক্স চার্জ করতে শুরু করে। ফলে কলকাতার ওই ইন্ডাস্ট্রিগুলির জন্য কাঁচা মাল কেনাই দুষ্কর হয়ে যায়, এবং কলকাতার ওই ইন্ডাস্ট্রিগুলি কাঁচা মালের অভাবে তাদের ফ্যাক্টরি বন্ধ করতে শুরু করে। আর ক্রমশ এভাবে বাংলার জুট শিল্প অস্তের পথে চলে যায়। কিন্তু বিশ্বাস করুন, এটা একটা শুরু ছিল এই জুট শিল্পের অবনমন। আগামীতে এখনো অনেক কিছু বাকি ছিল, যা বাংলাকে একটা ভিখারি রাজ্যে পরিণত করতে চলেছে। আসল সমস্যা শুরু হয় সাল 1962 থেকে, কারণ সাল 1961 পর্যন্ত বাংলার পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্রের থেকেও বেশি ছিল। স্বাধীনতার পরে এই 14 বছরে বাংলা তার জুট ইন্ডাস্ট্রির অবনমনকে মেনে নিয়ে ইঞ্জিনিয়ারিং শিল্পকে অ্যাডাপ্ট করে নেয়। আর বাংলার এই ইঞ্জিনিয়ারিং শিল্প মূলত ভারতীয় রেলের ওপর ডিপেন্ডেন্ট ছিল। সারা দেশের 20% ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি সেই সময় কলকাতা শহরেই ছিল, যারা মূলত ট্রেনের ইঞ্জিন, বগি বা ট্রেনের ফিটিং এর কাজকর্ম করত। ভারতীয় রেল হোক বা ভারতীয় সড়ক পথ নির্মাণ বা যে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতে পারে, যা আগামীতে দেশের উন্নতি সাধন করবে, এরকম যে কোনো প্রকল্পকেই ভারত সরকার এনডিসিএফ এর মাধ্যমে করিয়ে থাকে। এক কথায় বলা যেতে পারে যে এনডিসিএফ ভারতের যে কোনো সরকারের ডেভেলপমেন্টের মূল কার্যাধিকর্তা, যা মূলত কেন্দ্র সরকারের ওপরই নির্ভরশীল।
কিন্তু আমাদের ভারতীয় কেন্দ্র সরকারের ওপর সাল 1962-তে প্রথম বিপত্তি আসে ভারত চীন যুদ্ধ। এই যুদ্ধে ভারতের হার হয় এবং ভারতীয় অর্থনীতি বিশালভাবে দুর্বল হয়ে যায়। তারপর আবার 1965-তে পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে যায়, যে যুদ্ধে জিত তো ভারত সরকারেরই হয়, কিন্তু ভারতীয় অর্থনীতি বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর সাল 1966 আর সাল 1967-তে ভারতে না হওয়ার মতন বৃষ্টিপাত হয়, ফলে ভারতের এগ্রিকালচারাল সেক্টর যে ছিল সেটাও বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য সেই সময় একই সাথে অনেকগুলি রাজ্যে খাদ্যাভাব দেখা যায়। একদিকে তো যুদ্ধের জন্য অর্থনৈতিক সংকট, অপরদিকে দেশের জনগণ খিদের জ্বালায় জ্বলছে। তাই স্বাভাবিকভাবেই আগে ফুড ক্রাইসিসকে মেটানোর দরকার ছিল, যে জন্য ভারত সরকার এগ্রিকালচারাল আর ইন্ডাস্ট্রিয়াল দুটো সেক্টরকেই সমানভাবে প্রাধান্য দিতে শুরু করে, যে জন্য ভারতীয় রেলের ওপর থেকে ইনভেস্টমেন্ট কমিয়ে 1/3 করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এর সিধা ইম্প্যাক্ট গিয়ে পড়ে বাংলার ওপর, কারণ রেলের ওপর ইনভেস্টমেন্ট কমিয়ে দেওয়ার জন্য মূলত রেল বেসড ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলির কাছে অর্ডার কম আসছিল। ফলে একটা বড় ডাউনফল দেখা যায় কলকাতার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলিতে। আর এখান থেকেই শুরু হয় পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। শ্রমিক এবং মালিকের মধ্যে বচসা বাড়তে শুরু করে, যার রেজাল্ট হিসেবে দেখা যায় শ্রমিক পক্ষের অনবরত স্ট্রাইক। বাংলায় তখন একটি নতুন পলিটিক্যাল পার্টি মাথাচাড়া দিয়ে উঠছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ওরফে সিপিআইএম। কার্ল মার্কস এবং লেনিনের আদর্শে বিশ্বাসী এই কমিউনিস্ট পার্টি সম্পদের সমান বন্টন এবং মালিক ও শ্রমিকের অধিকার সমান বলে তাদের ভাবধারা রাখত। লেফটিস্ট আইডিওলজিতে উদ্বুদ্ধ তাদের এই চিন্তাভাবনা সেই সময় পশ্চিম বাংলার জনগণকে বিশালভাবে প্রভাবিত করে, যার ফলস্বরূপ 1967 থেকে 70-এর মধ্যে বাংলায় লেবার স্ট্রাইকের সংখ্যা হঠাৎ অনেক গুণ বেড়ে যায়। ক্রমশ একের পর এক প্রবলেম আর ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটের জন্য বাংলার ব্যবসায়িক মহল সম্পূর্ণভাবে নষ্ট হচ্ছিল। লেবার স্ট্রাইক আর বাংলার রাজনৈতিক পরিস্থিতির জন্য বড় বড় ব্যবসায়ীরা বাংলা থেকে তাদের ব্যবসা গোটাতে শুরু করে। আর এই পরিস্থিতিতে সেই সময় আগুনে ঘি ঢেলেছিল ফ্রেট ইকুইলাইজেশন পলিসি। এই পলিসি অনুযায়ী বলা হয় দেশের যে কোনো শিল্পপতি যে কোনো রাজ্যে যে কোনো ইন্ডাস্ট্রি স্ট্যাবলিশ করতে পারে। তার দরুন তার যে কাঁচা মাল প্রয়োজন পড়বে তা সে অন্য যে কোনো রাজ্য থেকে তার ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যেতে পারে বিনা বাড়তি পরিবহন খরচে। তাকে এই সাবসিডি দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু এই পলিসি বাজেভাবে ব্যাকফায়ার করে যায় পশ্চিমবঙ্গ, বিহার আর ঝাড়খণ্ডের জন্য। কারণ গভর্নমেন্টের থেকে এই সাবসিডি পাওয়ার জন্য যে সমস্ত কোম্পানিগুলি এতদিন পশ্চিমবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ডে তাদের কোম্পানি স্ট্যাবলিশ করত, তার বদলে তারা মুম্বাই বা গুজরাটে তাদের কোম্পানি সেট আপ করতে শুরু করে। কারণ এখান থেকে বাইরে মাল এক্সপোর্ট করতে গেলে আউটবাউন্ড লজিস্টিক্সের খরচ কম পড়তো। আর এই পলিসি বাংলার জন্য আরো বাজেভাবে ব্যাকফায়ার করে যায়, কারণ সাল 1968 থেকে সাল 1977 পর্যন্ত বাংলায় 4 বার প্রেসিডেন্ট রুল লাগে আর 5 বার ইলেকশন কন্ডাক্ট হয়। এরকম পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য বাংলা ব্যবসায়ীদের কাছে রীতিমতো এক অপছন্দের জায়গা হয়ে উঠছিল। সব মিলিয়ে পশ্চিমবাংলার পলিটিক্যাল ইনস্টেবিলিটি আর ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বাংলার ব্যবসায়ীদের বাধ্য করে দেয় বাংলা ছাড়তে। তারপর আসে সাল 1977 সাল। পশ্চিমবাংলায় সিপিআইএম পূর্ণ বহুমতের সাথে ক্ষমতায় আসে। সিপিআইএম এর আমলে পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বাড়ার সাথে সাথে স্মল স্কেল ইন্ডাস্ট্রির সংখ্যাও অনেক বেড়ে যায়। স্মল ইন্ডাস্ট্রি বা আনঅর্গানাইজ ইন্ডাস্ট্রি কিছু সংখ্যক মানুষকে রোজগার তো দিয়ে দেয়, কিন্তু এতে সরকারের বিশেষ কোনো প্রফিটও হয় না। ইভেন এই স্মল ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে অনেক প্রবলেমও ক্রিয়েট করে। এই কমিউনিস্ট পার্টি সমাজের শ্রমিক শ্রেণীকে বেশি প্রাধান্য দিত শিল্পপতিদের তুলনায়, যে জন্য এই সময় পর্যন্ত কলকাতার কোম্পানিগুলিতে স্ট্রাইকের তুলনায় লকআউট বেশি হচ্ছিল। লকআউট অর্থাৎ যেখানে ম্যানেজমেন্টই তাদের কোম্পানি বন্ধ করে দেয়। আর এর ফলস্বরূপ দেখা যায় যে 1961-তে পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ছিল 20%, সাল 1990 আস্তে আস্তে তা মাত্র 6%-এ নেমে যায়। সাল 1991-তে ভারতীয় ইকোনমিকে খুলে দেওয়া হয় এবং সাল 1992-তে ফ্রেট ইকুইলাইজেশন পলিসিকেও ব্যাক করে নেওয়া হয়। ইভেন 1994-তে সিপিএম গভর্নমেন্ট নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসিও লঞ্চ করে, যে পলিসিতে তারা ফরেন ইনভেস্টমেন্টকে ওয়েলকাম জানায় এবং প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলিকে সাপোর্ট করতে শুরু করে। কিন্তু এই সময় পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এতদিনে বাংলার ব্যবসায়িক মহল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তাছাড়া বিগত এই কয়েক দশকে বাংলার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টও ঠিকঠাকভাবে হয়নি। যে স্বাধীনতার সময় কলকাতা ভারতের সবথেকে ডেভেলপ সিটি ছিল, অন্যান্য রাজ্যের উন্নতির জন্য
সেই কলকাতা পিছিয়ে যায়। অবশেষে 2007 সালে টাটা তার ড্রিম প্রজেক্ট টাটা ন্যানো প্রজেক্ট নিয়ে পশ্চিমবাংলায় আসে শিল্পের নতুন সূচনা ঘটাতে। কিন্তু সেই সময় মডার্ন বাংলার এক নতুন পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেস জমিয়ে বিরোধ করে টাটার বিরুদ্ধে এবং কৃষকদের নিয়ে আন্দোলন করে। ফলে টাটা তার পরিকল্পনাকে বাতিল করে বাংলাকে ছেড়ে চলে যায়। 2011 সালে তৃণমূল কংগ্রেস 34 বছরের এই কমিউনিস্ট রাজত্বকে উৎখাত করে ক্ষমতায় আসে এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেসই শাসন করছে। কিন্তু শিল্প আজও বাংলার জন্য অধরা। 2012 সাল থেকে 2017 সালের মধ্যে পশ্চিমবাংলার গ্রোথ রেট ছিল 5.5%, যেখানে সারা ভারত এগোচ্ছিল 7.1%-এর সাথে। এর সব থেকে বড় কারণ বাংলার ক্যাজুয়াল লেবার। যখন থেকে বাংলায় আনঅর্গানাইজ ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়েছে, তখন থেকে বাংলায় ক্যাজুয়াল লেবার্সের সংখ্যাও বেড়েছে, যার জন্য বড় কোনো ইন্ডাস্ট্রি বাংলায় কখনো তৈরি হতে পারেনি। আজকের ডেটে ভারতের সব থেকে বড় আনঅর্গানাইজ সেক্টর পশ্চিম বাংলাতেই, যেখানে দৈনিক মজুরির বিনিময়ে কাজ দেওয়া হয়। পশ্চিমবাংলার প্রায় 33% মানুষ এই দিন মজুরি কাজের সাথেই যুক্ত। আজ পশ্চিমবাংলার সব থেকে বড় প্রবলেম পভার্টি নয়, লো ইনকাম, যার জন্য আজকের ডেটে পশ্চিমবাংলাতে একটা কাজ জুটিয়ে নেওয়া তো সম্ভব, কিন্তু সেই কাজে যা পারিশ্রমিক আসবে তা দিয়ে একটা পরিবার তো দূরের কথা, একজন ব্যক্তিও তার ডেইলি নিডস পূরণ করতে পারে না। ক্রমশ বাংলা অবনতির সাগরে তলিয়ে যাচ্ছে। আজকের দিনে বাংলার তরুণ প্রজন্ম উন্নত সুযোগের সন্ধানে বাংলা ছেড়ে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে। বড় বিনিয়োগ আর শিল্পের অভাবে পশ্চিমবঙ্গ অর্থনীতির স্থায়ী সমাধান খুঁজে পাচ্ছে না। আর আগামীতেও যদি এই একই পরিস্থিতি চলতে থাকে, তো ভবিষ্যৎ বাংলা আরো করুণ পরিস্থিতির সামনে পড়তে চলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এত দূর আসবার জন্য।